যে আওয়ামী লীগের যারা গ্রেফতার হয়েছিল তাদের মধ্যে 95% যারা জামিনে বের হয়ে আসছে। মানে আওয়ামী লীগ সে যে জাউরা, এইটা তো আসলে বলবার কিছু নাই। এইটা তো হচ্ছে সর্বজন স্বীকৃত, স্বাধীনতার পর থেকেই সেই জাউরামি কইরে আসছে। সে হচ্ছে বাংলাদেশের মানুষকে গুম খুম এবং হত্যা কইরে আসছে। এই ঘটনার ক্ষেত্রে যে এই ব্যাপারটা, এটাও একটা দুঃখের বিষয় যে গতকালকে আমাকে ফোন করে বলা হচ্ছে যে আপনারা কেস না করার কারণে আমরা আসামি গ্রেফতার করতে পারছি না। তো এটা আসলে বাংলাদেশের কোন ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে, এটা আসলে আপনারা এর মাধ্যমেই বুঝতে পারেন যে ওসমান হাদির পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে মামলা না করায় নাকি তার আসামিকে গ্রেফতার করতে পারছে না। মানে এই হচ্ছে রাষ্ট্রের অবস্থা। এখন পর্যন্ত মামলা হয় নাই। তো আমরা মামলার জন্য আমাদের সাথে আসার পথে যোগাযোগ করা হয়েছে, আমরা তাদেরকে আসতে বলেছি এবং অতি দ্রুত মামলা রুজু হবে। তো আমরা মনে করছি যে মানে মামলা তো বাংলাদেশে মানে 2-3 লাখ মামলা এখনও চলমান রয়েছে, এরও হয়তো অনেক বেশি। রাজনৈতিক দলগুলোই তো লক্ষ লক্ষ মামলা রয়েছে। মামলা করলেই যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে ব্যাপারটা এমন নয়। আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠার এই লড়াইকে সকলে একতাবদ্ধ হয়েই কাজটা চালিয়ে যেতে হবে। শুধু মামলা করে, শুধু ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশে 18 কোটি মানুষ, আপনি কয়জনের নিরাপত্তা নিশ্চিত করবেন? আপনাদের উচিত ছিল তো সন্ত্রাসীকে দমন করা। তো আপনি সেইটা নিশ্চিত না করে আপনি 2-4 জনকে নিরাপত্তা নিশ্চিত করতেছেন। মানে আমরা এটা কিছু বুঝতেছি না। এবং আমরা ইতিমধ্যেই জেনেছি যে আওয়ামী লীগের যারা গ্রেফতার হয়েছিল তাদের মধ্যে 95% যারা জামিনে বের হয়ে আসছে। তো 95% মানে বাংলাদেশে আওয়ামী লীগ করে কিন্তু সে সৎ, সে কোনো কুকর্মের সাথে জড়িত নাই এবং তার ব্যাপারে 2-একটা হামলা মামলার ঘটনা নাই, এমনটা আমরা কোথাও কখনো দেখি নাই। মানে আওয়ামী লীগ সে যে জাউরা, এইটা তো আসলে বলবার কিছু নাই। এইটা তো হচ্ছে সর্বজন স্বীকৃত, স্বাধীনতার পর থেকেই সেই জাউরামি কইরে আসছে। সে হচ্ছে বাংলাদেশের মানুষকে গুম খুম এবং হত্যা কইরে আসছে। সুতরাং এই আওয়ামী লীগ এই দলটার সাথেই হচ্ছে বাংলাদেশের মানুষের গুম খুন এবং হত্যার রাজনীতি জড়িত। সুতরাং তাদের ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেই সুশীলতা দেখাচ্ছে, তাদের এই সুশীলতা যদি বজায় রাখে তাহলে আমাদের কাছে মনে হয় যে বাংলাদেশের জনগণ পরবর্তী পদক্ষেপ সেটা আসলে সে কোন ধরনের বিপ্লবের দিকে আগাবে, সে কি শান্তিকামী বিপ্লব করবে নাকি সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিবে, সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে। তো বাংলাদেশে স্থিতিশীল অবস্থা তৈরি করবার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। আচ্ছা, এটার ক্ষেত্রে সেটা হচ্ছে ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি, ডাক্তাররা বলেছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের হাতে আসলে বাংলাদেশে যেই ধরনের চিকিৎসা সেবা রয়েছে এর উপরে আসলে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আপনারা উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে পারেন, এটা আমাদেরকে চিকিৎসকদের যেই বোর্ড রয়েছে সেই বোর্ড থেকে জানানো হয়েছে। হ্যাঁ, এবং আমরাও এখানে সম্মত রয়েছি, যে পরিবারও সম্মত রয়েছে। তবে একটা কথা বলি ভাই, ওসমান হাদি যদি সেন্সে থাকতেন তিনি এই এভার কেয়ারের সামনে দিয়েও কোনোদিন হাঁটতেন না। ওসমান হাদি জীবনে কখনো উচ্চবিলাসী ছিলেন না, এমনকি তার নিজ রোজগারের বাইরে 1 টাকার কোনো দুর্নীতি কারো কাছ থেকে নেয়া এমন কোনো অভিযোগ কখনো আসে নাই এবং ওসমান হাদির টিমের নামেও কখনো আসে নাই। ওসমান হাদি বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থা থেকে তার এই আহত হওয়ার আগেও যে সাক্ষাৎকার দিয়েছে সেখানেও সে জানিয়েছে যে আমার টিমের বিরুদ্ধে আপনি যদি 1 টাকার কোনো দুর্নীতি, কোনো অসততার প্রমাণ করতে পারেন তাহলে আমি ওসমান হাদি এবং আমার টিম ইনসাফের এই যে লড়াই করছি সেই লড়াই থেকে আমরা ইস্তফা দিয়ে যাব। সুতরাং বাংলাদেশের প্রশ্নই ওসমান হাদিদের দরকার, যার কারণেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে ওসমান হাদিকে বিদেশে পাঠানো দরকার। ওসমান হাদি সেন্সে থাকলে তাকে কখনোই আমাদের পক্ষে বিদেশে পাঠানো সম্ভব ছিল না, কারণ আপনারা জানেন ইতিমধ্যেই ওসমান হাদি তার নির্বাচনী তফসিলে 2টা ঘোষণা দিয়েছিলেন। একটা হচ্ছে যে সরকারের যারা যায় তারা যেই ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা নেয়, ওসমান হাদি ক্ষমতায় গেলে কখনোই এই ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা নেবেন না। এবং এই যে কিছু হলেই চিকিৎসা গ্রহণ করতে বিদেশে যাওয়া, মাথা ব্যথা করলেও ওসমান হাদি কখনোই এই চিকিৎসা সেবা গ্রহণ করতে ইচ্ছুক ছিল না। কিন্তু রাষ্ট্রের অতি প্রয়োজনে এবং
আমরা মনে করছি যেহেতু সে এখন আর শুধুমাত্র ইনকিলাব মঞ্চের সম্পদ নয়, সে তো বাংলাদেশের সম্পদই হয়ে উঠছে। সুতরাং বাংলাদেশের জনগণ যেহেতু মনে করছে তাকে বিদেশেই পাঠানো দরকার, সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ তো সবসময় বাংলাদেশের জনগণের রাজনীতিই করি এবং জনগণের কথাই বলি। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের তাদের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ ছিল না, যার কারণে আমরা তাকে বিদেশে পাঠাতে সক্ষম হয়েছি। নয়তো আমরা দফায় দফায় মিটিং করেছি যে কোনোভাবে বাংলাদেশে রেখে তার চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হয় কি না, কিন্তু আমরা আসলে বাংলাদেশের মানুষের কাছে নিজেদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে করতে চাই না। এই কারণেই শুধুমাত্র আমরা সম্মত হয়েছি তাকে বিদেশে পাঠানোর।